সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়ে। আমাদের ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য এই আবেদনের জন্য যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখা প্রয়োজন সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলো না জানলে আমাদের আবেদন রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে, আর এই সুযোগটি যদি আমরা হারাই ফেলি তাহলে পরবর্তী 19তম শিক্ষক নিবন্ধনে খুবই কষ্ট হয়ে যাবে শিক্ষক হওয়ার। এই আবেদনের মোট পদ 1,822,টি। এর ভিতরে স্কুল ও কলেজ, যে স্কুল ও কলেজ, এমপিও স্কুল ও কলেজ রয়েছে, এই জায়গায় শূন্যপদ রয়েছে 46,211টি, 46,211টি, এবং মাদ্রাসায় পদ রয়েছে 53,501টি, 53,501টি, এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে রয়েছে 1,110টি। সর্বমোট 1,822,টি পদ রয়েছে। এই আবেদনটির জন্য আমাদের যেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানা খুবই জরুরি। দেখেন, আবেদনকারীর যোগ্যতা, যে সকল নির্দেশনা অমান্য করলেই আমাদের এই আবেদনগুলো বাতিল হতে পারে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষা আবেদনের প্রার্থীর ব্যবহৃত যে ছবি ছিল সেই ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবিটি কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আবেদনকারীর বয়স, আমাদের বয়সের ব্যাপারটা দেখেন। আবেদনকারী বয়স অবশ্যই 4 জুন 2025 তারিখ থেকে 4 জুন 2025 তারিখ থেকে 35 বছর বা তার কম হতে হবে। যে 4 জুন, তাহলে 4 জুন থেকে জুনের মধ্যে 35 বছরের বেশি হওয়া যাবে না। নিবন্ধনের সনদের মেয়াদ, আমাদের নিবন্ধন সনদের মেয়াদটা দেখেন। শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফলের প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। 3 বছরের সার্টিফিকেটের মেয়াদ 3 বছরের বেশি হলে আপনি আর আবেদন করতে পারবেন না। তারপরে পুলিশ ভেরিফিকেশনটা ওরকম কিছুই না। আপনার যদি মামলা না থাকে তাহলে ওইটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। তারপরে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সহকারী শিক্ষক, বিশেষ করে শারীরিক শিক্ষা পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অনেক পুরুষ টিচার ভুলে আবেদন করে ফেলে, এটি যেন না হয়। শারীরিক শিক্ষা যে শিক্ষক রয়েছে মহিলা, মানে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে, সেই জায়গায় অবশ্যই শুধু মহিলারাই আবেদন করতে পারবে। মহিলাদের কিন্তু কোঠা উঠাই দিছে, কিন্তু এই ক্ষেত্রে একটি কোঠা রয়েছে যেখানে শারীরিক শিক্ষা মহিলা শিক্ষকরা শুধু মহিলা কলেজ এবং এমপিও বিদ্যালয়ে আবেদন করতে পারবে। তারপর দেখেন, সহকারী শিক্ষক ধর্ম এবং নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে। কেউ যদি হিন্দু ধর্মের হয় সে ইসলাম শিক্ষা আবেদন করতে পারবে না, তার হিন্দু ধর্মে আবেদন করতে হবে।
এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আবেদনের ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার সচল মোবাইল নাম্বার দিতে হবে। প্রার্থীকে অবশ্যই তার সচল মোবাইল নাম্বারটা যেন সচল হয় এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেখেন, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যাতে সচল হয়, ইমেল অ্যাড্রেসটা যাতে সচল হয় এবং মোবাইল নাম্বার যেন রানিং থাকে। আপনি আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন চেষ্টা করবেন সেই নাম্বারটি দেওয়ার। তারপরে আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদের আবেদন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে কিন্তু সংশোধনের সুযোগ থাকবে না। সেই বিষয়টি আমাদের মাথায় রেখে আবেদন করতে হবে। তারপরে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। এবং এই নিবন্ধনে একটি বিশাল সুখবর হলো, এই নিবন্ধনে কোনো মহিলা কোটা থাকবে না, শুধু বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহিলা কলেজে শারীরিক শিক্ষা ক্ষেত্রে মহিলা কোটা অনুসরণ করা হবে। আর বাকি যেই 30% মহিলা কোটা ছিল বিদ্যালয়ে, সেই কোটাটি উঠিয়ে দিয়েছে। এখন আমাদের জন্য চাকরির একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। কেবল তার শিক্ষক নিবন্ধনের সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আপনি যেই বিষয়ে নিবন্ধন পাশ করেছেন সেই বিষয়ে আবেদন করতে হবে এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন যেন সেই বিষয়ে পদ খালি রয়েছে কিনা। তারপরে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ নিয়ে আবেদন করতে পারবেন। তারপরে কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে এবং কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে তারপরে তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে তার স্কুল পর্যায়ে আর বিবেচনা করার কোনো সুযোগ থাকবে না। দেখেন, 1,822টি শূন্যপদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে 22শে জুন 2025 খ্রিস্টাব্দে বেলা 12 ঘটিকা প্রকাশ করা হবে। আপনি 22শে জুন থেকে আবেদন করতে পারবেন। তারপরে চয়েস লিস্ট দেখেন, আপনি চয়েস লিস্টটা কীভাবে দিবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি, তার আবেদন হবে সর্বোচ্চ 40টি, সর্বোচ্চ হবে আবেদন 40টি আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ। শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস বা পছন্দ দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যেমন জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনের চয়েস পছন্দ করতে পারবেন। আপনি জেনারেলও দিতে পারবেন, মাদ্রাসা, টেকনিক্যাল দিতে পারবেন যদি তিনটা আপনার সনদ থাকে। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগের সুপারিশের জন্য বিবেচনা করা হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময় দেখেন, কোন দিন থেকে আবেদন শুরু হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের শুরুর তারিখ হবে 22শে জুন দুপুর 12টায়। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে না, তাদেরকে আগামী 13 জুলাই
2025 তারিখ দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি আপনার বাতিল বলে গণ্য হবে। দেখেন, আপনি আবেদন করা 72 ঘন্টার ভিতরে কিন্তু টাকা জমা দিতে হবে। এই বিষয়টি আপনি মাথায় রাখতে হবে এবং শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। অনেক সময় দেখা যায় শেষ সময়ে অনেকে আবেদন করে, ওই সময় কিন্তু টাকাটা না দিতে পারলে আপনি কিন্তু আবেদনটা বাদ হয়ে যাবে। এখানে কখনোই আবেদনের জন্য শেষ সময়টার জন্য অপেক্ষা করবেন না। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং ফি জমা দেওয়া সংক্রান্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদন অ্যাপ্লিক্যান্ট কপিটা আপনি প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করবেন। যে আবেদন করছেন আবেদনের অ্যাপ্লিক্যান্ট কপিটা আপনি প্রিন্ট করে এটি সংরক্ষণ রাখবেন। দেখেন, যারা ইন্ডেক্সধারী এবং এমপিভুক্ত কর্মরত রয়েছেন তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদে নিয়োগের সুপারিশে পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিএসসির প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবে। এটা কেমন? আপনি ধরেন একটা বিদ্যালয়ে সে এমপিও কর্মরত রয়েছেন, আপনি চাইলে এই পদে অন্য জায়গায় আবেদন করতে পারবেন। আপনি যদি কলেজের সার্টিফিকেট থাকে আপনি কলেজে আবেদন করতে পারবেন, আবার স্কুল টুয়ে যদি সার্টিফিকেট থাকে ওইটা দিয়ে আপনি স্কুল টুয়ে আবেদন করতে পারবেন। সেই বিষয়টি মাথায় রাখতে হবে। মামলা এবং আইনগত জটিলতা, যেটা মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিএসসিও দায়ী থাকবে না। দেখেন, আমাদের আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রকারের আপনি মিথ্যা অথবা বানোয়াট অথবা কোনো তথ্য গোপন করে আপনি আবেদন করবেন না। আবেদন করলে কিন্তু আপনার সে আবেদন বাতিল হবে, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ এটি শেষ বিজ্ঞপ্তি মনে হয়। এরপরে যে 19তম নিবন্ধন আসবে সেই নিবন্ধনে যতটা পোস্ট খালি থাকবে ওই পোস্টের ভিত্তিতে সাথে সাথে চাকরি দিয়ে দেওয়া হবে। তাই আমরা এই আবেদনটির ব্যাপারে খুবই সতর্ক থাকব এবং আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমরা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদনটি করে ফেলব। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।